দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 9 এর নিয়মিত স্বাস্থ্য বিষয়ক সাপ্তাহিক আয়োজন নাফকো ফার্মা পিএলসি নিবেদিত ডক্টরস পয়েন্ট অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থি জুখরিফ। আমাদের সমাজে এমন অনেক ব্যক্তি রয়েছে যারা নাক, কান কিংবা গলায় নানা ধরনের সমস্যা নিয়ে তাদের জীবনটাকে অতিবাহিত করছে। বিশেষ করে আমি যদি কয়েকটি ডিজিজের কথা একটু উল্লেখ করি, টনসিলাইটিস। দেখা যায় শিশু, মাঝবয়সী এবং বৃদ্ধ অনেকে এই সমস্যাটিতে ভুগে থাকেন, কিন্তু কোন ক্ষেত্রে আপনি বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যাবেন বিষয়টি নিয়ে অনেক ক্ষেত্রে অস্বস্তিতে ভোগেন। আবার এমন সমস্যা রয়েছে যখন আপনার শিশুটি দেখা যাচ্ছে নানা ধরনের সমস্যার মধ্যে অ্যাডিনয়েডের সমস্যা রয়েছে। অ্যাডিনয়েড সম্পর্কে আমরা অনেকে জানি না। শিশুদের অ্যাডিনয়েড হলে কী কী ধরনের উপসর্গ প্রকাশ পেতে পারে এবং সেক্ষেত্রে আপনি অভিভাবক হিসেবে কখন শিশুটিকে চিকিৎসকের কাছে নিয়ে যাবেন এবং না গেলে কী ধরনের জটিলতা হতে পারে সে সাথে আলোচনা করব। দীর্ঘ সময় কথা বলার পরে অনেকে দেখা যায় কণ্ঠস্বরটি ভেঙে গিয়েছে, আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় কানে ভো ভো আওয়াজ সহ কানে তীব্র ব্যথা অনুভূত হচ্ছে। এটির সাথে কি নাক কিংবা কানের কোনো বিশেষ সম্পৃক্ত রয়েছে কিনা, নাকি শুধুই আমরা ধরেই নেব যেটি কানেরই একমাত্র জটিলতা? প্রিয় দর্শক, আজ আমরা কথা বলবো এই প্রত্যেকটি বিষয় নিয়ে এবং আলোচনা করবার জন্য স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত রয়েছেন ডাক্তার মোহাম্মদ এনামুল হক এনাম, সহযোগী অধ্যাপক নাক কান ও গলা বিভাগ, শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ ও হাসপাতাল, গাজীপুর। স্যার, স্বাগত আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ ডক্টর অর্থি চৌধুরীকে এবং চ্যানেল 9-এর আজকের এই অনুষ্ঠান যারা দেখছেন দর্শকদেরকে সবাইকে আমি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ। আজ আমরা কথা বলবো নাক, কান এবং গলায় নানা জটিলতা নিয়ে। শুরুতে একটু জানতে চাই যে নিয়মিত রোগীরা আপনাদের শরণাপন্ন হচ্ছে বিভিন্ন জটিলতা নিয়ে। স্পেসিফিকভাবে আপনি তো একটি নির্দিষ্ট ডিপার্টমেন্টে রয়েছেন, নাক, কান এবং গলা। এই পার্টিকুলার এই বিভাগে আসলে কোন কোন ধরনের রোগীরা আপনাদের শরণাপন্ন হয়ে থাকে? আমাদের কাছে আসলে গলার সমস্যার ভিতরে ক্রনিক টনসিলাইটিস বা রিকারেন্ট টনসিলাইটিস, এইটা আমরা খুব কমনলি ফেস করি। এটার সাথে বাচ্চাদের এডিনয়েডের একটা প্রবলেম হয়, যেটা নিয়ে বাচ্চারা রাতে ঘুমাতে পারে না, শ্বাসকষ্ট হয়, হা করে মুখ দিয়ে শ্বাস নেয় এবং তার সাথে সাথে কানেরও কিছু প্রবলেম হয়, কানে অনেক সময় কম শোনে এবং এটার সাথে সাথে গলার একটু বয়স্কদের ক্ষেত্রে আমরা অনেক সময় গলার স্বর ভেঙে যায়, যেটা ভোকাল কর্ড পলিপ বলি আমরা, অথবা আরেকটু বয়স্ক মানুষের ক্ষেত্রে আমরা দেখি যে ল্যারিংসে ক্যান্সার বা ভোকাল কর্ডে ক্যান্সার হয়। তারপরে ক্রনিক ফ্যারিঞ্জাইটিস নামে একটা ডিজিজে অনেকে ভুগে। সাথে আমাদের অনেক রোগী আসে জিওআরডি বলি আমরা, গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ। নাকের ক্ষেত্রে আমাদের কমন হচ্ছে আমাদের এনভায়রনমেন্টাল প্রোগ্রাম বা অ্যালার্জির জন্য যেটা হয় অ্যালার্জিক রাইনাইটিস, সাথে সাইনোসাইটিস আমরা পেয়ে থাকি এবং নাকের অনেক টিউমার, ক্যান্সার, এগুলো আমাদেরকে ডিল করতে হয়। তারপরে কানের আমাদের কমন রোগ হচ্ছে কান পাকা রোগ, যেটাকে আমরা মেডিকেল ভাষায় বলি ক্রনিক সাপোরেটিভ অটাইটিস মিডিয়া অথবা একুট সাপোরেটিভ অটাইটিস মিডিয়া। সাথে সাথে কানের অনেক ধরনের ফাঙ্গাল ডিজিজ হয়, অটোমাইকোসিস। কানের ভিতরে অনেক সময় যে খোল বা ওয়াক্স সেটা অনেক সময় আটকে থাকে, সেটাকে আমরা বলি ইমপ্যাক্টেড ওয়াক্স, সেটার জন্য অনেক ব্যথা হয়। সাথে আমাদের অনেক সময় অনেক বাচ্চা থাকে, ছোট বাচ্চা 1 থেকে 2 বছর বা 3 বছর হয়ে গেছে, কথা বলতে পারে না। তাদেরকে আমরা বলি কনজেনিটাল ডিফ, যারা কানে শুনতে পারে না বিধায় কথা বলতে পারে না। এই ধরনের বাচ্চা আমরা অনেক সময় পেয়ে থাকি। এই যে এত এত জটিলতা, তাদের মাঝে আমি যদি একটু উল্লেখ করি, টনসিলাইটিস খুব কমন জটিলতা। কখন টনসিলাইটিস হয়েছে একজন ব্যক্তি বুঝবেন যে গলাতে খেতে সমস্যা হচ্ছে, ঢোক গিলতে সমস্যা হচ্ছে, এটা কি কেবলমাত্র টনসিলাইটিসের উপসর্গ? অনেক কারণে গলা ব্যথা হইতে পারে, হ্যাঁ, তবে মোস্ট কমন প্রবলেম যেটা সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে টনসিলের প্রবলেমটা, যেটাকে আমরা রিকারেন্ট টনসিলাইটিস বলি। এটার জন্যই গলা ব্যথাটা কমন হয়। সাথে অনেক সময় অ্যাকুট ফ্যারিঞ্জাইটিসও ডেভেলপ করতে পারে। অ্যাকুট ফ্যারিঞ্জাইটিসের জন্য অনেক গলা ব্যথা হতে পারে। আর বাচ্চাদের ক্ষেত্রে টনসিলাইটিসের সাথে একটা কমন প্রবলেম হয়, সেটাকে আমরা এডিনয়েড সমস্যা বলি। আচ্ছা, এই যে অ্যাডিনয়েডের জটিলতা এবং টনসিলাইটিস, আমি যদি দুটোকে একটু পার্থক্য করতে পারি উপসর্গের ভিত্তিতে, কিভাবে হবে সেটি? টনসিলাইটিসের ক্ষেত্রে উপসর্গগুলো কেমন প্রকাশ পায় এবং অ্যাডিনয়েডাইটিসের ক্ষেত্রে উপসর্গগুলো কেমন প্রকাশ পায়? টনসিলাইটিসের ক্ষেত্রে যেটা হবে, তার অনেক গলা ব্যথা হবে, জ্বর থাকতে পারে। যদি অ্যাকুট টনসিলাইটিস হয়, জ্বর থাকবে, তার খাওয়ার সময় অনেক ব্যথা করবে। অনেক সময় এই গলার ব্যথাটা কানেও যেতে পারে, কান ব্যথা করতে পারে। অনেক সময় সাথে যদি সর্দি থাকে, নাক বন্ধ থাকতে পারে। আর বাচ্চাদের ক্ষেত্রে যদি এডিনয়েডের প্রবলেম হয়, এটা সাধারণত ছোটো বাচ্চাদের এডিনয়েড প্রবলেমটা হয়। সাধারণত 5 থেকে 6 বছর এই বয়সের বাচ্চাদের এডিনয়েডের সমস্যাটা বেশি হয়। এই গলা ব্যথার সাথে তাদের তখন এই এডিনয়েডের সিমটমগুলো, যেমন সে হা করে শ্বাস নেবে, রাতে ঘুমাতে গেলে তার শব্দ হবে এবং তার আস্তে আস্তে যদি এটা দীর্ঘদিন কন্টিনিউ করে, তার ব্রেইনের ডেভেলপমেন্টের সমস্যা হবে।
সে ঘুম থেকে উঠে সকালে একটু অস্থির থাকবে, ক্লাসে গিয়ে পড়াশোনায় মনোযোগ দিবে না, অথবা টিচারের কথা সে শুনতে পারবে না। মানে এই যে এতগুলো সমস্যা হচ্ছে, অভিভাবকরা প্রাথমিক অবস্থা কি বুঝে উঠতে পারে এই বিষয়টি, নাকি কোন স্টেজে গিয়ে আপনাদের শরণাপন্ন হচ্ছে? সাধারণত ওই অনেক বাচ্চারা যখন এই রাতে ঘুমের মধ্যে এরকম শব্দ করে, তখন গার্ডিয়ানরা অনেক সময় ভিডিও নিয়ে আসে আমাদের কাছে, যে এই যে দেখেন আমার বাচ্চা ঘুমাচ্ছে এবং অনেক শব্দ হচ্ছে, এবং ওইটা দেখে আমরা তখন সন্দেহ করি এবং বয়সটা চিন্তা করি। তার বয়স যদি 10-এর নিচে হয় এবং অনেক দিন থেকে হচ্ছে, তো এবং সে বলতেছে যে ক্লাসে পড়াশোনা শুনতেছে না, অথবা তার স্কুল পারফরমেন্স, পড়াশোনার যে কনসেন্ট্রেশন সেটা আগের চেয়ে কমে গিয়েছে, আচ্ছা। তখন আমরা একটা তার এডিনোয়েড সাসপেক্ট করি এবং আমরা এটা একটা এক্স-রের মাধ্যমে শনাক্ত করি। টনসিলাইটিসের ক্ষেত্রে আমাদের ধারণা যে শুধুমাত্র অপারেশনই একমাত্র ভরসা। আদৌ কি এটা কতটুকু সত্য? টনসিলাইটিস মানে কি অপারেশন? না না না, টনসিলাইটিসের অনেক কনজারভেটিভ বা ওষুধের মাধ্যমে চিকিৎসা রয়েছে। আমরা যদি কারো প্রথমে 1-2 বার অ্যাটাক হয়, তখন আমরা তাকে অপারেশনের কথা বলবো না। কোন ক্ষেত্রে আমরা অপারেশনের কথা পরামর্শ দেব একটি শিশু কিংবা একজন মাঝবয়সী কিংবা বৃদ্ধ বয়সীকে, এবং কোন ক্ষেত্রে আসলে অ্যাডিনোয়েডটি একটি সন্তানের জন্য আসলে ঝুঁকিপূর্ণ? বিস্তারিত আলোচনা করবো আপনার মাধ্যমে, তবে সময় হচ্ছে একটি ছোট্ট বিরতি নেবার। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, নাফকো ফার্মা পিএলসি নিবেদিত ডক্টরস পয়েন্ট অনুষ্ঠান থেকে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি নাফকো ফার্মা পিএলসি নিবেদিত ডক্টরস পয়েন্ট অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থি জোখরিফ, এবং আমার সাথে আছেন ডাক্তার মোহাম্মদ এনামুল হক এনাম। স্যার, বিরতির পর আবারও স্বাগত আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ আপনাকে। বিরতির আগে যেমনটি বলছিলাম যে অ্যাডিনোয়েডটা আসলে কোন ক্ষেত্রে ঝুঁকির কারণ হতে পারে, যেহেতু আপনি বলছিলেন 10 বছরের নিম্ন যারা যে সমস্ত শিশুগুলো রয়েছে তাদের আক্রান্তের ঝুঁকি খানিকটা বেশি। আবার যদি টনসিলাইটিসের কথায় আসি, সেক্ষেত্রে আমরা ধরেই নেই একমাত্র সলিউশন হচ্ছে অপারেশন। এই কারণে কেউ আসলে টনসিলাইটিস নিয়ে চিকিৎসকদের কাছে যেতে চায় না। কি বলতে চান? এখন যদি আমরা যদি প্রথমবার পাই যে তার ব্যথা হয়েছে, গলা ব্যথা, এরকম যদি তার দেখি যে ফার্স্টে আমরা তাকে ওষুধ দিব, ওষুধের মাধ্যমে যদি সে ভালো হয়ে যায়, তাহলে আমরা পরবর্তীতে অপারেশনের কথা বলবো না। বাট যদি দেখা যায় যে তার এই গলা ব্যথাটা বছরে কয়েকবার হচ্ছে, 6 থেকে 7 বার প্রথম বছর, তারপর দ্বিতীয় বছর দেখা গেল যে তার প্রতি বছর 5টা করে অ্যাটাক হচ্ছে, তৃতীয় বছর দেখা গেল যে তার প্রতি বছরে 3টা করে অ্যাটাক হচ্ছে, এবং 3 বছর পর এরকম একটা হিস্ট্রি নিয়ে যখন আপনার কাছে আসবে, তখন আমরা ধরে নিই যে এই রোগীটার টনসিলেক্টমি অপারেশন প্রয়োজন পড়বে। এবং সাথে যদি ছোট বাচ্চাদের এডিনোয়েডের প্রবলেম থাকে, সেটার জন্য সে তার যে সমস্যাগুলো, নাক বন্ধ থাকা, জোরে জোরে হাঁ করে শ্বাস নেওয়া, ঘুমের সময় অনেক শব্দ হওয়া, এবং এটার সাথে অনেক সময় ঘুমে অনেকের দম বন্ধ একটা অবস্থা হয়ে যায়, এটাকে আমরা বলি অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া। আচ্ছা আচ্ছা। এইরকম সিমটম, এবং সাথে তার কানে কিছু প্রবলেম হতে পারে, কানে একটু কম শুনতে পারে, অনেক সময় বাচ্চাদের স্কুলে পারফরমেন্স কমে যায়, এবং দীর্ঘদিন এডিনোয়েড যদি থাকে তার শেপে, চেহারার, ফেসের কিছু পরিবর্তন চলে আসে, এবং যেটা ইরিভার্সিবল, পরবর্তীতে অপারেশন করলেও এটা চেঞ্জ করা যায় না। কাজেই আমরা যখন সাসপেক্ট করব এডিনোয়েডটাকে, আমরা একটা গ্রেডিং করি, এক্স-রের মাধ্যমে আমরা একটা গ্রেডিং করি। এডিনোয়েডের 4টা গ্রেড রয়েছে, গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3 এবং গ্রেড 4। সাধারণত গ্রেড 3 এবং 4 যেটা, সেটাতে আমাদের অবশ্যই অপারেশন করা প্রয়োজন, নাহলে তার ভবিষ্যতে তার কানের সমস্যা হতে পারে, তার ফেসের চেহারাতে কিছু পরিবর্তন আসতে পারে, যেটা পরবর্তীতে আর 10 বছর বা 15 বছর হয়ে গেলে আর চেঞ্জ সম্ভব না। এই জন্য আমরা আগে থেকেই তার অপারেশনের জন্য আমরা তাকে অ্যাডভাইস করি। কিন্তু অপারেশনের সফলতার রেট কীরকম? অপারেশন করার একটি শিশুর জন্য, অভিভাবকদের জন্য অনেক বড় কিন্তু একটা চ্যালেঞ্জ। তারা আসলে এই চ্যালেঞ্জটা সহজে নিতে চায় না, ভাবে যে হয়তো বা একবার অপারেশন করলাম, পরবর্তীতে আবারও এটি বড় হয়ে যেতে পারে বা আবারও এই ধরনের জটিলতা হতে পারে। আপনি কি বলতে চান? আসলে এই অপারেশন তো অবশ্যই একটা রিস্কের ব্যাপার রয়েছে, তবে আমাদের যদি দক্ষ একজন অ্যানেস্থেটিস্ট থাকে আমার সাথে, এবং আমরা যদি তাকে আগে থেকে ভালো করে কাউন্সিলিং করি, তাহলে অত ভয় থাকে না। আর আমাদের এডিনোয়েডের যে অপারেশনটা, এটা আমরা যদি সাকসেস রেট ভালো করতে চাই, আমরা এখন যে মডার্ন পদ্ধতি সেগুলো অবলম্বন করতে কি কি পারি। ধরনের রয়েছে? যেমন এখন আমরা মাইক্রোডিব্রাডের অ্যাসিস্টেড এডিনোয়েডেক্টমি করতে পারি, কবলাসন এডিনোয়েডেক্টমি করতে পারি। আর এমনিতেও যদি আমরা সচরাচর পদ্ধতিতে যে গেলে আমরা এডিনোয়েড কিউরেট বা কেস দিয়ে যদি আমরা ভালো করে অপারেশনটা করি, তাহলে তার সাকসেস রেট মোটামুটি 100%ই আমি বলবো। আর 1 বছরে যদি 3 বার অ্যাটাক করে টনসিলের এই প্রদাহটা,
তাহলে অবশ্যই সার্জারি করার প্রয়োজনীয়তা রয়েছে। হ্যাঁ, অবশ্যই। সেই জায়গাটিতে সার্জারির ওই যে আগের যে পদ্ধতি যেটার মাধ্যমে আপনারা অপারেশন করতেন, এটার মধ্যে কি কোনো পরিবর্তন এসেছে নাকি একই রকম? হ্যাঁ, অবশ্যই। এখন তো মডার্ন, আমরা তো ডিসেকশন মেথডে টনসিলেক্টমিটা এখন পর্যন্ত এটা ওয়ার্ডলি অ্যাকসেপ্টেড এবং সব জায়গায় এটাই বেশি চলছে। তবে মডার্ন এখন কবলাশন সার্জারি, তারপরে লেজার টনসিলেক্টমি, এসবের মাধ্যমে মানে রক্তপাতের চান্স কম, খুব দ্রুত সময়ের মাঝে ঘরে ফিরে যেতে পারে। রক্তপাতের সম্ভাবনা কম এবং পরবর্তীতে ব্যথা অনেকটা কম হয়। অনেকের ক্ষেত্রে অ্যাডিনোটনসিলাইটিস একই সঙ্গে হয়ে থাকে। আচ্ছা, আচ্ছা। যদি একই সঙ্গে হয় তাহলে অবশ্যই দ্রুত সময়ের মাঝে চিকিৎসকের কাছে যাওয়াটা জরুরি। প্রাথমিক অবস্থায় এলে হয়তো ওষুধের মাধ্যমে আপনারা হ্যাঁ, রিকভারি এটা করে একটা দিতে খুবই পারেন। গুরুত্বপূর্ণ ইস্যু। বাচ্চাদের ক্ষেত্রে আমরা কমনলি কিন্তু এডিনয়েড এবং টনসিল একসাথেই পাই। হ্যাঁ, এবং দুইটা একসাথেই আমরা অপারেশন করি। তখন আমরা প্রথমে আমরা এডিনয়েড অপারেশনটা করি, এটা করার পরে আমরা দুই পাশে টনসিলেক্টমি অপারেশনটা করি। আচ্ছা আচ্ছা। এবং অপারেশনের পরে আমরা তাকে ভালো পেইন কিলার দেই। মোটামুটি 1 সপ্তাহের ভিতরে সে সম্পূর্ণ সুস্থ হয়ে যায় এবং তার বাচ্চা স্কুলে পড়াশোনা বা স্বাভাবিক কাজকর্ম চালিয়ে যেতে পারে। আরেকটি প্রশ্নে আসতে চাই যে আমি দীর্ঘদিন ধরে কথা বলছি, আমার মতো যারা প্রেজেন্টার অথবা যারা মাইকে দীর্ঘ সময় ওয়াচ করেন, এই সমস্ত ক্যাটাগরির মানুষদের কিন্তু জটিলতাটা বেশি হয়ে থাকে। উচ্চ স্বরে যারা কথা বলে তাদের ক্ষেত্রে কণ্ঠস্বরটা আসলে পরিবর্তনটা কি কারণে হয়? এটা কি কোনো রোগ নাকি সাধারণ বিষয়? এটা অবশ্যই এটা আমরা একটা ডিজিজই বলবো। এটাকে আমরা যারা দীর্ঘক্ষণ বেশিক্ষণ কথা বলে অথবা ভোকাল অ্যাবিউজার, যারা ক্যানভাসার বেশি কথা বলে, অথবা আমরা যারা প্রফেশনাল টিচার, সিঙ্গার, তাদের ক্ষেত্রে এটা হতে পারে। এটা ভোকাল কর্ড নডিউল হয়। এটা সাধারণত কণ্ঠনালীর দুই পাশে একটা ছোট গোটার মতো সৃষ্টি হয়, সেখান থেকে আস্তে আস্তে বড় হতে থাকে। এবং আরেকটা জিনিস হয় ভোকাল কর্ড পলিপ। পলিপটা সাধারণত কণ্ঠনালীর এক পাশে হয়। তাই এইটা আমাদের যখন আমরা তাকে সাসপেক্ট করব তখন আমরা একটা পরীক্ষার মাধ্যমে এটাকে রোগটাকে নির্ণয় করি, সেটাকে বলে ফাইবার অপটিক ল্যারিঙ্গোস্কোপ। অথবা আমরা ওই পরীক্ষা ছাড়াও আমাদের যে ইনডাইরেক্ট ল্যারিঙ্গোস্কোপ আছে, আমাদের একটা আয়নার মধ্যে দিয়ে, গলার ভিতরে আয়না দিয়ে আমরা যে পরীক্ষা করি চেম্বারে, সেটা দিয়েও আমরা রোগটা নির্ণয় করতে পারি। সেই ক্ষেত্রে আমাদেরকে যদি ছোট একটা নডিউল থাকে, সেক্ষেত্রে পেশেন্টকে আমরা অ্যাডভাইস করি যাতে সে ভোকাল অ্যাবিউজটা কমিয়ে ফেলে এবং ভয়েস রেস্ট দেই তাকে, এবং আমরা কিছু সাথে সাথে তাকে কিছু মেডিসিনও দেওয়া হয়। আমরা এই বিষয়টি সম্পর্কে আরো বিস্তারিত জানাবো যে কখন বুঝবেন, কখন সচেতন হবেন, কোন চিকিৎসকের কাছে যাবেন। তবে সময় হচ্ছে একটি ছোট্ট বিরতি নেবার। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, নাফকো ফার্মা পিএলসি নিবেদিত ডক্টরস পয়েন্ট অনুষ্ঠান থেকেই নিচ্ছি আবারও একটি বিরতি, সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি নাফকো ফার্মা পিএলসি নিবেদিত ডক্টরস পয়েন্ট অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থি জোখরিফ এবং আমার সাথে আছেন ডাক্তার মোহাম্মদ এনামুল হক এনাম। স্যার, বিরতির পর আবারও স্বাগত আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ। বিরতির আগে যেমনটি বলছিলাম যে কণ্ঠস্বর পরিবর্তনটা শুধুমাত্র আমরা খুবই সাধারণভাবে মনে করি যে হয়তো বা অনেক বেশি কথা বলে ফেলেছি, একটু উচ্চস্বরে কথা বলেছি, এই কারণে কণ্ঠস্বরটা ভেঙে গিয়েছে। কিন্তু এটার পেছনেও যে অনেক বড় কোনো রোগের বহিঃপ্রকাশ হতে পারে, বিষয়টা সম্পর্কে আমরা সচেতন নই। একটু জানতে চাই আপনার মাধ্যমে। কণ্ঠস্বরে যদি দীর্ঘদিন পরিবর্তন হয়, বিশেষ করে যদি 3 সপ্তাহের বেশি এরকম ভয়েস চেঞ্জ থাকে, তাহলে অবশ্যই একজন নাক কান গলা বিশেষজ্ঞের শরণাপন্ন হতে হবে। কারণ এটা অনেক সময় যদি বয়স্ক পেশেন্ট হয়, যাদের বয়স 40-50, সেই ক্ষেত্রে কিন্তু আমরা এটাকে স্বাভাবিকভাবেই নিব না। তখন ধরে নিতে হবে ভোকাল কর্ড নডিউল পলিপ ছাড়াও ভোকাল কর্ডে বা কণ্ঠনালীতে ক্যান্সার হতে পারে। এইটা আমাদেরকে অবশ্যই পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হতে হবে। আর ভোকাল কর্ড নডিউল বা পলিপ এগুলি সাধারণত ক্যান্সারের রূপ নেয় না, তবে আস্তে আস্তে বড় হতে থাকে। পলিপটা একসময় তার শ্বাসকষ্ট হতে পারে, কারণ শ্বাসনালী যখন বন্ধ করে দিবে তখন কিন্তু আর উপায় থাকে না অপারেশন ছাড়া। এই জন্য আমরা প্রথমে তাকে কিছু অ্যাডভাইস দেবো, মেডিসিন দিব। ভোকাল কর্ড নডিউল আর পলিপ হলে সার্জারির জন্য অ্যাডভাইস করব। আর যদি আমরা পরীক্ষার মাধ্যমে ফাইবার অপটিক ল্যারিঙ্গোস্কোপি পরীক্ষার মাধ্যমে যদি দেখি তার কণ্ঠনালীতে ক্যান্সারের মতো হয়েছে, তাহলে খুব দ্রুত চিকিৎসাটা শুরু করতে হবে। আমরা জানি যে ক্যান্সারের চিকিৎসা যদি দেরি হয় তাহলে এটা বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে এবং আস্তে আস্তে জটিলতা হইতে পারে। যেমন তার কণ্ঠ ভেঙে গেছে, তার সাথে সাথে যদি তার শ্বাসকষ্ট শুরু হয়, অথবা যদি গলার কোথাও আশেপাশে গলার দুই পাশে গুটি দেখা যায়, তাহলে অবশ্যই সন্দেহ করতে হবে যে তার গলায় ক্যান্সার হয়ে গেছে। এই জন্য আমাদের এই অবস্থা হওয়ার আগেই, কণ্ঠস্বর পরিবর্তন হওয়ার সাথে সাথেই ডাক্তারের শরণাপন্ন হতে হবে। অ্যাটলিস্ট 3 সপ্তাহ পরে আর ওয়েট করা ঠিক হবে না। একটু আরেকটা প্রশ্ন আসতে চাই যে আমাদের মাঝে এমন অনেকেরই বিভিন্ন ধরনের উপসর্গ হয় অনেক সময়, যে হঠাৎ করে এসির মধ্যে গেল, হাঁচি কাশি শুরু হলো, অথচ এই মানুষটা খুব স্বাভাবিকভাবে জীবনযাপন করছিল। আবার সকালে উঠে একটু রান্নাঘরে ধোঁয়ায় গেল, যদিও
গ্যাসের চুলায় রান্না করছে, তারপরে ধোঁয়াটির কারণে দেখা যায় হাঁচি কাশি শুরু হয়ে গেল, চোখ দিয়ে পানি পড়ছে, একটু রোদে বেরোলো, ওই টেম্পারেচারটাকে সেই শরীরের সঙ্গে অ্যাডজাস্ট করতে পারছে না। এই যে উপসর্গগুলো বললাম, এটা আসলে কোন রোগের বহিঃপ্রকাশ হতে পারে? এটা আসলে তার ধরে নিতে হবে যে তার অ্যালার্জি প্রবলেম আছে, এবং এই অ্যালার্জিটা বিভিন্নভাবে ম্যানিফেস্টেশন হয়। আমাদের লক্ষণগুলো যেমন নাকে যদি হয়, তার প্রচণ্ড হাঁচি হবে, তার নাক বন্ধ হয়ে যাবে, হঠাৎ করে অনেক নাক দিয়ে সর্দি পড়তে থাকবে, এটাকে আমরা বলি অ্যালার্জিক রাইনাইটিস। অ্যালার্জিক রাইনাইটিসের সাথে সাথে তার চোখেও প্রবলেম হয়। দেখা যায় যে চোখেও অ্যালার্জিক কনজাংটিভাইটিস একসাথে থাকতে পারে, চোখও চুলকায়, এবং অনেকের দেখা যায় এটার সাথে সাথে স্কিনও কিছু চুলকানি শুরু হয়ে যায়। এটা আসলে আমাদের যখন ইএনটি স্পেশালিস্টের কাছে নাকের সিমটমগুলো নিয়ে আসে, তখন আমরা এই অ্যালার্জিক রাইনাইটিস হিসেবে তাকে কিছু ট্রিটমেন্ট দিয়ে দিই। স্যার, একটি প্রশ্নে আসতে চাই যে শিশুদের ক্ষেত্রে কিংবা অ্যাডাল্ট যে কোনো ব্যক্তির ক্ষেত্রে দেখা যায় নাকের হাড় বেঁকে গিয়েছে, আমরা বলি ডেভিয়েটেড নেজাল সেপ্টাম মেডিকেল টার্মে, কিন্তু তারা অনেক ক্ষেত্রে বোঝে না। তারা বলে যে নাকের হাড়টি কি কারণে বেঁকে গেল, কিন্তু বাহ্যিকভাবে নাকটি তো একই রকম দেখা যাচ্ছে, তাহলে হাড় কিভাবে বেঁকে যায়, এটা নিয়ে অনেকের প্রশ্ন থাকে। এই বিষয়টি সম্পর্কে একটু জানবো। আচ্ছা, এটাকে আমরা মেডিকেলের ভাষায় নাকের হাড় বাঁকে ডেভিয়েটেড নেজাল সেপ্টাম বলি। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে এই পেশেন্টগুলো আমাদের কাছে আইসা সব নাকের সমস্যা হইলে বলে আমার নাকে পলিপ হয়েছে। আসলে পলিপ এবং হাড় বাঁকা দুইটাই আলাদা জিনিস। পলিপ যেটাকে বলে তারা, সেটা আসলে নাকের ভিতরে একটা হাইপারট্রফাইড ইনফেরিয়র টার্বিনেট, নাকের ভিতরে মাঝখানে তো সেপ্টাম থাকে, আর দুই পাশে হচ্ছে একটা এটাকে আমরা মাংসপিণ্ড বলি, টার্বিনেট বলি, ইনফেরিয়র টার্বিনেট বলি। এটার উপরে একটা হাড়ের উপর একটা মিউকোজাল কাভারিং থাকে। এইটা অনেক সময় অ্যালার্জির কারণে বড় হয়ে যেতে পারে, অথবা যদি কারো নাকের দেখা যায় একদিকে সেপ্টামটা পার্টিশনটা একদিকে বাঁকা, তাহলে অপোজিট সাইডে বা বিপরীত পাশে তার অনেক রুমি স্পেস হয়, বেশি জায়গা হয়, সেখানে বাতাসের প্রেসারে ওই টার্বিনেটটা বড় হয়ে যায়। তখন ওই বড় টার্বিনেটটা দেখে অনেকে মনে করে যে পলিপ হয়েছে। একটু নাকটা উঁচু করে ধরলে দেখা যায় মাংসপিণ্ড বেড়ে গেছে, এবং ওটা ধরেই নেয় যে এটা আসলে নেজাল পলিপ। আসলে এটা ইনফেরিয়র টার্বিনেট হাইপারট্রফি। এগুলো কি ট্রিটমেন্ট রয়েছে? মেডিসিনের মাধ্যমে কোনোভাবে রিকভারি সম্ভব কিনা? আপনি যদি সার্জারির ডক্টর, তো আপনার কাছে মেডিসিনটা সবার আগে একটু জানতে চাই। অবশ্যই, যদি হাইপারট্রফিড ইনফেরিয়র টার্বিনেট হয়, এটার মেডিসিনে অবশ্যই চিকিৎসা রয়েছে। যদি অ্যালার্জির সাথে তার যদি হাড় বাঁকা থাকে, তাহলে বেঁকে যাওয়া হাড়টাকে আপনারা চাইলে সোজা করে দিতে পারেন অপারেশনের মাধ্যমে। এটাকে আমরা অপারেশনের মাধ্যমে আমরা সেপ্টোপ্লাস্টি অপারেশন বলি, সেটার মাধ্যমে আমরা এটাকে কারেকশন করে দিলে তার যে অপোজিট সাইডে যে টার্মিনেটটা বড় হয়ে যাচ্ছে সেটা আর হবে না, তখন সে অনেকটা বেটার থাকবে। একদম শেষ প্রান্তে আপনার কাছে স্বাভাবিকভাবে জানতে চাই যে নাক, কান এবং গলায় যে সমস্ত সমস্যাগুলো নিয়ে রোগীরা প্রতিনিয়ত ঘুরছে, হয়তোবা সার্জারি করছে না, হয়তোবা ঠিকমতো চিকিৎসা গ্রহণ করছে না, তাদের উদ্দেশ্যে আপনার পরামর্শ কী থাকবে? আসলে এই যে কোনো রোগ যদি হয়, প্রথম দিকে যদি ডাক্তারের কাছে আসে, আর্লি ট্রিটমেন্ট যদি শুরু করা যায়, তাহলে যে কোনো ডিজিজ খুব সহজে আমরা নির্মূল করতে পারি, এবং কিছু প্রতিকার, কিছু প্রিভেনশন আমাদেরকে নিতে হবে। যেমন আমাদের বাচ্চাদের ক্ষেত্রে আমরা বলবো যে তাদের যারা অনেক বেশি বাচ্চারা আইসক্রিম খায়, ঠান্ডা জিনিস খেতে অভ্যস্ত, এগুলো থেকে বাচ্চাদের ক্ষেত্রে আমরা একটু বিরত থাকতে বলবো, তাহলে তার এডিউরেটের সমস্যাটা হয়তো কিছুটা কমে যাবে। অ্যালার্জি যাদের প্রবলেম আছে, সেই অ্যালার্জির যেসব কারণে তার অ্যালার্জিটা বেড়ে যাচ্ছে, সেখান থেকে সে একটু বিরত থাকবে। যাদের বিশেষ করে অনেক ছোট বাচ্চা যারা কোরআন শরীফ মুখস্থ করে, হাফেজ যারা, তারা ছোটোবেলা অনেক সকালবেলা অনেকক্ষণ দীর্ঘক্ষণ উচ্চস্বরে কথা বলে, এবং এই কোরআন তেলাওয়াত করতে গিয়ে অনেক বাচ্চাদেরই দেখা যায় যে ভোকাল কর্ড নডিউল হচ্ছে। এটা আমরা খুব কমনলি পেয়ে থাকি। সেই ক্ষেত্রে একটু আমি বলবো যে বাচ্চাদেরকে ভয়েস রেস্ট মাঝে মধ্যে দিতে হবে। সবসময় উচ্চস্বরে কথা বললে ভোকাল অ্যাবিউজটা হয়, এবং সেখান থেকে ভোকাল কর্ড নডিউল এবং পরবর্তীতে তার একটা সমস্যা হতে পারে। এই জন্য আমাদেরকে আর্লি ট্রিটমেন্ট স্টার্ট করা এবং ডাক্তারের শরণাপন্ন হওয়া, এবং যেখানে যেসব প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন, সেগুলো যদি সে গ্রহণ করে, তাহলে সে ভালো থাকতে পারবে। নিশ্চয়ই। আপনাকে আন্তরিক ধন্যবাদ গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শের মাধ্যমে প্রত্যেকটি দর্শককে উপকৃত করবার জন্য। আপনাকেও ধন্যবাদ। সাথে সাথে এতক্ষণ যে আমাদের দর্শক যারা এই অনুষ্ঠানটা দেখলেন, সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। যেমনটি বলছিলেন আমাদের বিশেষজ্ঞ চিকিৎসক, অবশ্যই প্রাথমিক অবস্থায় যে কোনো ধরনের রোগ, সেটি হোক নাক কিংবা কান কিংবা গলা, যে কোনো জায়গায় জটিলতা হলে অবশ্যই সময় ক্ষেপণ না করে কিংবা নিজেদের মতো বিভিন্ন ড্রপ, অ্যালার্জির ওষুধ না খেয়ে অবশ্যই চিকিৎসকের প্রতি আস্থা রাখুন, এবং সেই অনুযায়ী যদি সার্জারি করার প্রয়োজন হয় সার্জারি করে ফেলুন। যদি মেডিসিনের মাধ্যমে রিকভারি করা সম্ভব হয়, তবে অবশ্যই চিকিৎসকের প্রতি আস্থা রেখে যে ডোজে খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন, সেই ডোজটি কনফার্ম করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং চ্যানেল 9-এর সাথেই থাকুন।